অন্তর্গৃহে প্রেয়সী লেখিকা তাসনিয়া নূর ছোট অনুগল্প। চারপাশের গোল হয়ে ভিড় জমে আছে, নিস্তব্ধতা চিরে কেবল শোনা যাচ্ছিল সজোরে আঘাতের। 18 বছর বয়সী যুবকটি তার সমস্ত আক্রোশ উগরে দিচ্ছিল ইন্টারপুরো ওই কিশোরের ওপর। মারের চোটে ছেলেটির আত্মচিৎকার শোনা যাচ্ছে, তবুও কেউ এগিয়ে আসছে না। সকলে ব্যথাতুর নয়নে সামনের দৃশ্য দেখে চলেছে। কোনো কিছু বলার ক্ষমতা তাদের নেই। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের ঘাড়ে বিপদকে নেবে। একসময় ক্লান্ত হয়ে যুবকটি সরে দাঁড়ালো। তার চোখে মুখে লেগে আছে এখনো হিংস্রতার ছাপ। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ে খয়েরি রঙের শার্টটা ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। ওপরের দুটো বোতাম খোলা, বুকের ওঠানামা স্পষ্ট বলে দিচ্ছিল ভেতরের তোলপাড়। কপালে এসে পড়েছে কিছু ঝাঁকড়া চুল, যা ঘামে সিক্ত হয়ে আটকে আছে চামড়ার সাথে। বড় বড় শ্বাস নিয়ে সে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছে। অন্যদিকে ধুলাবালির ওপর নিথর পড়ে আছে ছেলেটি। 28 বছরের এক পূর্ণবয়স্ক পুরুষের শরীরের পুরো শক্তি যেখানে পড়েছে, এই প্রচণ্ড আঘাত সহ্য করার ক্ষমতা ওর ছিল না। চারপাশের মানুষের উৎসুক চোখের সামনে ছেলেটা নিথর হয়ে পড়ে আছে। সায়ন ফুঁসতে ফুঁসতে ঘাড় বাঁকিয়ে আড়ষ্ট দাঁড়িয়ে থাকা ভীতু কিশোরী কন্যার পানে চাইল। অতিরিক্ত ভয়ে মেয়েটা গুটিয়ে আছে। কান্নার ফলে চোখ দুটো ফুলে উঠেছে। চোখ বেয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ছে, থামার নামমাত্রই নিচ্ছে না। আয়দার কান্না ভেজা মুখশ্রী সবসময় সায়নের হৃদয়ে এক পশলা বৃষ্টি নামালেও আজকে মেয়েটার কান্না দেখে রাগ তার সপ্তম আকাশ স্পর্শ করল। সায়ন ঝড়ের বেগে আয়দার কাছে এসে বাঘের থাবার ন্যায় দুই গাল চেপে ধরল। আয়দা ব্যথাতুর শব্দ বের করলো, তবে এই ব্যথার চেয়ে তার ভয়টা একটু কাজ করছে। সায়ন রাগে আয়দাকে উচ্চস্বরে ধমকে বলল, বেয়াদব, তোকে কতবার নিষেধ করেছি আমাকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে ঘুরেও তাকাবি না। সে জায়গায় তুই কোন সাহসে এই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিলি? এত বড় কলিজা তোর কবে হলো? এই ছেলে কিভাবে পারলো তোর হাত স্পর্শ করতে? উত্তর দে, কুত্তার বাচ্চা। সায়নের ধমকে ভয়ে লাফিয়ে উঠল আয়দা। এতক্ষণ নিঃশব্দে কাঁদলেও এবার সে ফুঁপিয়ে কেঁদে ফেলল। আজ কলেজ থেকে বাসায় ফেরার সময় নাদিম তার পেছনে ছুটে এসেছিল। অনেক না করা সত্ত্বেও নাদিম তার পিছনে এসেছে। শেষে নাদিমের একটা কথা শুনে সে হেসে ফেলেছিল, আর সেই সুযোগেই নাদিম তার হাতটা ধরে ফেলে। আয়দা কিছু বলার আগেই কোথা থেকে সায়ন ঝড়ের বেগে এসে নাদিমকে এলোপাথারি মারতে আরম্ভ করে। কি হয়েছে? মুখে গুলু পেটে বসে আছিস কেন? উত্তর দে। এবারে ধমকটা ছিল আরো ভয়ানক। আয়দা কেঁপে উঠল। সায়ন আয়দার মুখ ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। নিজেকে কিছুটা শান্ত করে সায়ন ঠোঁট কামড়ে বলল, চলে যা আমার সামনে থেকে, না হলে আজকে তুই আমার হাতে খুন হবি। গেট লস্ট। আয়দাকে এক চুলও নড়তে না দেখে সায়ন নিজের রক্তিম চক্ষু আয়দার দিকে তাক করে চিৎকার দিয়ে বলল, আই সেইড লিভ। আয়দার এক মুহূর্ত দাঁড়ালো না, কাঁদতে কাঁদতে বাসার দিকে দৌড় লাগালো। সায়ন আয়দার যাওয়ার পানে তাকিয়ে সজোরে নিজের হাতটা বাইকে ঘুষি মারল। আকিব ভয়ে শুষ্ক ঢোক গিলে সায়নকে উদ্দেশ্য করে, দোস্ত, ছেলেটাকে কি করব? সায়ন শীতল চোখে কাশতে থাকা রক্তাক্ত নাদিমের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, হাসপাতালে গিয়ে ফেলে আয়। সায়নের আদেশ অনুযায়ী আকিব, নুরাইস, ইজাম নাদিমকে নিয়ে হাসপাতালে রওনা দিল। আর সায়ন আকাশের দিকে তাকিয়ে গোল করে বড় শ্বাস ফেলল। চোখ বন্ধ করে আপন মনে আওড়ালো, সেই ভীতু হরিণী নয়নজোড়া এই উত্তপ্ত হৃদয়ে শীতলতা বয়ে আনে। তার সেই মায়াময়ী নজর দেখার একমাত্র অধিকার শুধু আমার, অন্য কারোর না। যে তাকানোর দুঃসাহস দেখাবে, একেবারে পুঁতে ফেলবো। এবার ছেড়ে দিলাম, পরের বার একই কাজ করলে। সায়ন সাথে সাথে চোখ খুলে বাঁকা হাসে, অতঃপর পকেট থেকে লাইটার ও সিগারেট বের করে আগুন দিয়ে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে পুড়ে দিল। তার পিচি বউটার রাগ এখন ভাঙাতে হবে, কথাটা ভাবতেই সায়নের সিগারেট পোড়া ঠোঁটে হাসি ফুটে ওঠে। আয়দা কাঁদতে কাঁদতে ঘরে প্রবেশ করেই মাকে জড়িয়ে ধরে। আয়দার মা তাকে বুকে জড়িয়ে ধরেন। আয়দা তখনও ফুঁপিয়ে কেঁদে চলেছে। রোশনি বেগম আয়দাকে কিছু জিজ্ঞেস করলেন না। তিনি ভালো করেই জানেন আয়দা কী কারণে কাঁদছে। নিশ্চিত ওই মাস্তান সায়ান ইহসান কিছু করেছে। রোশনি বেগম আয়দাকে বুক থেকে সরিয়ে সোফায় নিয়ে বসালেন। টেবিলের ওপর থেকে পানির গ্লাস নিয়ে আয়দার দিকে এগিয়ে দিলেন। আয়দা গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পানিটা খেয়ে ফেলল। রোশনি বেগম আয়দার মাথায় হাত বুলিয়ে বললেন, রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো, সকালে কিছু খেয়ে বের হওনি। এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। যাও, রুমে যাও।
আয়দা ঘাড় কাত করে রুমে চলে গেল। রোশনি বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। আজ যা হচ্ছে এর পেছনে তারও দোষ রয়েছে। না সেদিন আয়দাকে তিনি জোর করে বিয়ে বাড়িতে নিয়ে যেতেন, না সায়নের সাথে দেখা হতো, আর না আজ তার এত ছোট মেয়েটাকে এত মানসিক চাপের মধ্যে দিয়ে দিন পার করতে হতো। 5 বছর আগে ঢাকার বনানীতে ভাড়াটিয়া হয়ে এসেছিলেন জাবেদ হাসান নিজের স্ত্রী রোশনি বেগম ও মেয়ে আয়দা হাসান নিয়ে। ছোটোখাটো একটা ফ্ল্যাটে উঠেছিলেন। আয়দা তখন সবে ক্লাস 8-এ পড়তো। এখানে আসার কিছুদিন পর এলাকার নামকরা ধনী পরিবারের জুনায়েদ ইহসানের স্ত্রী নওরিন ইহসানের সাথে তার সখ্যতা গড়ে উঠেছিল। রোশনি বেগম অনেক অবাক হয়েছিলেন, এমন বড় ঘরের একজন মানুষ তার মতো মধ্যবিত্ত পরিবারের সাথে মিশছেন। বড়লোক হলেও নওরিন বেগমের মধ্যে কোনো প্রকার অহংকার ছিল না। খুব হাসি খুশি একজন মহিলা ছিলেন। কিছু মাস যাওয়ার পর নওরিন বেগম তার বড় মেয়ে রাফা ইহসানের বিয়ের দাওয়াত দিয়ে যান। প্রথমে রোশনি বেগম কিছুটা ইতস্তত করে, তবে নওরিন ইহসানের জোরাজোরিতে শেষমেশ যেতে রাজি হন। সেদিন আয়দা ওনার সাথে বিয়েতে যেতে চাচ্ছিল না। রোশনি বেগম জোর করে তাকে নিয়ে যান, আর সেটাই যেন কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। সেদিন আয়দা হালকা পিচ বা রোজ গোল্ড রঙের অত্যন্ত পাতলা টিস্যু সিল্ক শাড়ি পরেছিল। এর পুরো জমিনে সোনালি জরি সুতার ছোট ছোট বুটি এবং আঁচলের দিকে বড় বড় কলকা নকশা করা। তার সাথে মিলিয়ে পড়েছিল অক্সিডাইজড ধাতুর ওপর বসানো চোকার স্টাইলের নেকলেস। এতে ফুলের পাপড়ির মতো সাজানো উজ্জ্বল সাদা পাথর বা ক্রিস্টাল রয়েছে। নিচের অংশে ঝুলে থাকা ছোট ছোট সাদা মুক্তো বা পার্লগুলো গয়নাটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। কানের দুলজোড়া নেকলেসের সাথে মিলিয়ে বড় ফুলের আদলে তৈরি মুখে সাদামাটা সাজ। বোনের বিয়ে হলেও সায়ন ভাবলেশহীন বসেছিল। কোনো কিছু নিয়ে তার চিন্তা ভাবনা উদ্বেগ কোনো কালেই ছিল না। বসে বসে মোবাইল ঘাঁটছিল। হঠাৎ করেই নুপুরের রিনঝিন আওয়াজে বিরক্ত হয়ে সামনে তাকাতেই তার সব বিরক্তি নিমিষে উধাও হয়ে গেল। মোবাইলটা খুব অযত্নে ঘাসের ওপর পড়ে গেল। শাড়ি পরিহিতা পিচ্চি মেয়েটাকে দেখে সায়নের হৃদস্পন্দন গাঢ় হলো। নিজের হৃৎপিণ্ডের অস্বাভাবিক ধোঁকপোকানি নিজেই শুনতে পেল। সায়ন বুকে হাত দিয়ে আবারও সামনের রূপসীর দিকে তাকালো। চাঁদনি রাতের আলোয় শাড়ি পরিহিতা লাস্যময়ী কিশোরীকে দেখেই সায়ন সেই যে তার প্রেমে পড়ল পিছলে, তার আর ওঠার নামই নেই। তারপর থেকে শুরু হয় আয়দার দিনরাত জ্বালানো। এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, ওখানে যেতে পারবে না, এর সাথে মিশতে পারবে না। এক কথায় ওর জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে। রূপে গুণে আয়দার সম্পূর্ণ হলেও স্রষ্টা তাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেয়নি, সেটা হলো তার গলার স্বর। আয়দা ভেবেছিল সে কথা বলতে পারে না জানার পর হয়তো সায়ন ওকে ছেড়ে দিবে, কিন্তু না, উল্টো অধৈর্য বেপরোয়া। সায়ন একমাত্র তার জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছে দিনরাত এক করে। তবু আয়দার এক কথা, তার সায়নকে চায় না। সায়নকে এই ব্যাপারে অনেক বুঝিয়েছে তার পরিবার ও আয়দার পরিবার, কিন্তু একরক্ষা সায়নী হাসান কি কারো ধার ধারে? অতীতের কথা ভাবতেই রোশনি বেগম সিদ্ধান্ত নেন কিছু একটা এবার করতেই হবে। সায়নের হাত থেকে আয়দাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি আয়দাকে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পাত্রপক্ষের কখনো সৌভাগ্য হয়নি আয়দাকে দেখার। তার আগেই পৌঁছাতে হয়েছে হাসপাতালে। রাত তখন 8টা। আয়দা পড়ার টেবিলে বসে আছে। তার পরনে সাদা হ্যালো কিটি টি শার্টের সাথে প্লাজো। টেবিলের ওপর পড়ে থাকা মোবাইলে মেসেজের টিংটং শব্দ ভেসে আসতেই আয়দা মোবাইলটি হাতে নিয়ে চেক করে। হিটলার সিংহ নামে সেভ করা আইডি থেকে মেসেজ এসেছে দেখেই আয়দা শুষ্ক ঢোক গিলল। ভয়ে ভয়ে আয়দা মেসেজ ওপেন করে দেখল, জলদি নিচে নেমে এসো, আমি ওয়েট করছি নিচে। আয়দা তড়িঘড়ি উঠে দাঁড়ালো। বিছানার উপর থেকে কালো হিজাবটা নিয়ে মাথায় জড়িয়ে দিল। তারপর খুব সন্তর্পণে দরজা খুলে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। এখন যদি সে বের হওয়ার জন্য না করে দেয়, তাহলে সায়ন বাসায় চলে আসবে। এই ছেলের বিশ্বাস নেই, এর আগেও ও এমন করেছে। আয়দা রাতে আর ঝামেলা বাড়াতে চাচ্ছে না। এক বুক ভয় নিয়ে নিচে নেমে গেল। নিচে নামতেই আয়দার নজর গেল ল্যাম্পপোস্টের নিচে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সায়ান। 2 হাত বুকে আড়াআড়ি গুজে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সায়ানের পরনে ব্ল্যাক শার্টটা তার বলিষ্ঠ দেহে বাইপাসগুলো ফুলে আছে। এমন একজন সুদর্শন পুরুষ কিনা তার মতো এক বোবা মেয়ের জন্য এভাবে উঠে পড়ে লেগেছে। আয়দাকে দাঁড়িয়ে থাকতে দেখে সায়ন সোজা হয়ে তার দিকে এগিয়ে আসে। সায়ন একেবারে আয়দার মুখোমুখি হয়ে দাঁড়াতেই আয়দা মাথা নত করে ফেলে। সায়ন আলতো স্পর্শে আয়দার চিবুক উঠিয়ে চোখে চোখ রাখল।
সায়নের সিলভার কালারের চোখের মনির দিকে তাকাতেই আয়দার বুক সামান্য কেঁপে উঠল। এই নেশাক্ত মাখা চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। আয়দার সাথে সাথে চোখ নামিয়ে নিল। সায়ন আঙুল দিয়ে আয়দার গালে স্লাইড করতে করতে কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করলো, বেশি ব্যথা দিয়ে ফেলেছি জান? আয়দা চোখ বন্ধ করে ঢোক গেলে অতপর মাথা দুদিকে নাড়ে। সায়ন তখনও মোহগ্রস্তের ন্যায় চোখ বন্ধ করে থাকা প্রেয়সীর দিকে তাকিয়ে আছে। সে আয়দার কানের কাছে মুখটা নিয়ে নেশাক্ত কণ্ঠে শুধালো, ব্যথা যখন আমি দিয়েছি সেটা আদর দিয়ে আমি পুষিয়ে দিচ্ছি। সায়ন তার পুরুষালী রুক্ষ ঠোঁটজোড়া আয়দার নরম গাল স্পর্শ করালো। পরপর কপালে, থুতনিতে, নাকে, অপর গালে নিজের ঠোঁট ছোঁয়ালো। আয়দা চোখ মুখ খিচে সায়নের বুকে শার্ট খামচে ধরে রেখেছে। আয়দার কাঁপতে থাকা শরীরের দিকে তাকিয়ে সায়ন মুচকি হাসল। আয়দার মুখের ওপর হালকা ফু দিয়ে ঠাট্টার স্বরে বলল, সায়নী হোসেনকে চাও না, অথচ তার সামান্য স্পর্শে বেসামাল হয়ে পড়ো। নাইস। আয়দা বুক ঠেলে সায়নকে সরিয়ে দিতে চাইল, কিন্তু সায়ন এক চুল নড়ল না। আয়দার কোমর জড়িয়ে ঘাড়ে নাক ঘষতে ঘষতে হাসকি স্বরে, কি সমস্যা, এত নড়াচড়া করছো কেন? তোমাকে ফিল করতে দাও জান। নড়চড় করে না ওকে। আয়দা সায়নের বাঁধনে আটকে থেকে হাত নাড়িয়ে নাড়িয়ে ইশারা করে বলল, ছাড়ুন, কেউ দেখে ফেলবে। ফেলুক, সমস্যা কি? আপনার সমস্যা না হলেও আমার অনেক সমস্যা। এমনিতেই আপনার জন্য চারপাশের মানুষ আমাদের কটু কথা বলতে ছাড় দেয় না। সায়নের মুখায়ব পরিবর্তন হলো, জেগে উঠল চোখ মুখে প্রবল হিংস্রতা। কে তোমাকে কটু কথা বলেছে? শুধু একবার নাম বলো, সেখানেই ছিঁড়ে ফেলবো জানোয়ারটাকে। কেউ বলেনি। সায়ন কিছু বলতে নিলে আয়দা তাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে ইশারা করে বলল, আমার খুব ক্লান্ত লাগছে, আমাকে এবার যেতে দিন প্লিজ। দিব, তবে একটা শর্তে। কি শর্ত? আই ওয়ানা কিস ফরম ইউ প্রিন্সেস। আয়দা জলদি দুদিকে মাথা নাড়ে, এটা কখনো সম্ভব না। সায়ন ঠোঁট কামড়ে হেসে বলল, তাহলে আজকে তোমার এখান থেকে যাওয়ার সম্ভব না বেবি ডল। আয়দার উপায় না পেয়ে তার তুলতুলে অধর সায়নের দিকে বাড়িয়ে দিল, কিন্তু লম্বায় সে সায়নের বুকে পড়ে পা উঁচু করেও সায়নের কপাল অবধি পৌঁছাতে পারল না। ব্যাপারটা সায়ন বুঝতে পেরে মুচকি এসে আয়দার নাক টেনে বলল, বাট্টু। তারপর আয়দার দিকে সে নুয়ে কপালটা এগিয়ে দিল। আয়দা সায়নের কপালে চুমু খেলো। আয়দার স্পর্শ পেতেই সায়নের হৃদয়টা অস্বাভাবিকভাবে কেঁপে উঠল। নিষিদ্ধ বাসনা মনের ভেতর ঘুরপাক খেতে লাগলো। সায়ন শুষ্ক ঢোক গেলে আয়দার গোলাপি অধরে আঙুল দিয়ে স্লাইড করতে করতে হাসকি টোনে বলল, খুব শীঘ্রই এই বাগানে আমার রাজত্ব বিস্তার করব। ততদিন পর্যন্ত না হয় একটু ক্ষুধার্ত রইলাম। কথাটা বলে সায়ন চোখ মারে, অতঃপর শীষ বাজিয়ে হাতের আঙুলে চাবি ঘোরাতে ঘোরাতে বাইকের দিকে যেতে লাগলো। বাইক স্টার্ট হতেই সায়ন আয়দার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে মারল। চোখের পলকে বাইকটা উধাও হয়ে গেল। সায়ন যেতেই আয়দার ঠোঁটে হাসি ফুটে উঠল, তবে পরক্ষণেই তা মিলিয়ে গেল। এসব কি ভাবছে সে? এটা কিছুতেই সম্ভব না। ধ্বংস ব্যতীত আর কিছুই বয়ে আনবে না এই সম্পর্ক। আজ আয়দা প্রথমবারের মতো এক কঠোর সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক সায়নকেই ধ্বংসের পথ থেকে বাঁচাতে হবে। এখন আবেগে সায়ন তাকে বিয়ে করতে চাচ্ছে, এমন একটা সময় আসবে লোকমুখে নানা ধরনের কটু কথা শুনে তাকে আর সায়ন পছন্দ করবে না। এমন দিন আসার আগেই সায়নকে নিজে থেকে দূরে সরিয়ে দিতে হবে। এখন দূর হলে সামান্য কষ্ট হবে, কিন্তু তখন আরও বেশি কষ্ট পাবে। কিন্তু সে কি আদৌ সায়নকে ছাড়া থাকতে পারবে? সায়নের সব ধরনের পাগলামিতে যে তার অভ্যাসে পরিণত হয়েছে, কথাটা ভাবতেই আয়দার চোখ দিয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়ল। আর যাই হোক, তার মতো বাকহীন মেয়ের সাথে সায়নের কখনোই যায় না। হি ডিজার্ভ বেটার। আজ দুদিন ধরে নিজেকে ঘরবন্দি করে রেখেছে আয়দা। না সায়নের সাথে দেখা করছে, আর না তার কল মেসেজ কিছু রিসিভ করছে। এই নিয়ে কতবার সায়ন ঘরে এসে রাগে ভাঙচুর পর্যন্ত করে গেছে, কিন্তু কোনো লাভ হয়নি। আয়দা দরজা খোলেনি। দুদিন পেরোতেই সায়ন আবার এসেছে। আয়দার রুমে দরজা করাঘাত করে অতিরিক্ত রেগে বলল, তুই ভালোই ভালোই দরজা খুলবি নাকি আমি ভেঙে ঢুকবো? আমার যদি দরজা ভেঙে তোকে বের করতে হয়েছে, আই সোয়ার আদু, আমি তোকে আস্ত রাখবো না। আদর ভালোবাসা দিয়ে মুড়িয়ে রেখেছিলাম, তোর ভালো লাগেনি তাই না? একবার শুধু হাতের কাছে পাই। সায়নকে অবাক করে দিয়ে আয়দা ফট করে দরজা খুলেই সজোরে সায়নের গালে চড় মেরে দিল। এতক্ষণ ধরে ঘরের মাঝে বয়ে যাওয়া তাণ্ডব পিনপতন নীরবতায় পরিণত হলো। সায়ন এখনো অবাক চোখে তার সামনে দাঁড়িয়ে থাকা অগ্নিকন্যার দিকে তাকিয়ে আছে।
পারলে সে এখনই সায়নকে ভস্ম করে দিবে। এবার আয়দাকে অবাক করে দিয়ে সায়ন ফিক করে হেসে দিয়ে বলল, এই আকিব, আমার নরমাদু ভাইকে ভেজা বেড়াল থেকে অগ্নিকন্যা বানালো কোন শালাই? যে মেয়ে আমার চোখের দিকে তাকাতে ভয় পেত, সে নাকি আমাকে আজ চড় মেরেছে। আই লাইক ইট। সায়ন এবার আয়দার দিকে ঝুঁকে লো ভয়েসে বলল, ম্যাডাম, আমাকে চড় মারার জন্য দুদিন ধরে রুমে বসে ট্রেনিং নিচ্ছিলেন নাকি? এত কাহিনী না করে একবার আমার কাছে আসতেন, হাতে কলমে একেবারে সব কিছু শিখিয়ে দিতাম। আয়দা এবার হাত নাড়িয়ে ইশারা করে কিছু জঘন্য কথা বলে ফেলল। হ্যাঁ, আপনার আবার কিছু গায়ে লাগে নাকি? আপনার তো রক্ততে সমস্যা আছে। আপনার বাবা তো হাজার নারী নিয়ে ঘুরে বেড়ায়। আর আপনার মা ওনার সাথে কিভাবে সংসার করছে, নিশ্চিত আপনার মার চরিত্রও। আয়দাকে বাকিটা সম্পন্ন করতে দিল না সায়ন। তার আগে নিজের সর্বশক্তি দিয়ে দেয়ালে ঘুষি মারল। সায়নের বাবার নামে একসময় মিথ্যা অপবাদ ছড়ানো হয়, পরবর্তীতে অবশ্য সায়ন সত্যতা সবার সামনে নিয়ে এসেছে। ব্যাপারটা আয়দা খুব ভালোভাবেই জানে। এসব কথা সে বলতে চায়নি। সায়ন যেন তার পিছু একেবারে ছেড়ে দেয়, সেজন্য বুকে পাথর রেখে এসব কথা মুখ থেকে বের করেছে। আমার মধ্যে সীমাবদ্ধ থাকতি, যত খুশি আমাকে গালি দিতি, দরকার পড়লে কয়েকটা থাপ্পড় মেরে দিতি। কিন্তু তুই কোন সাহসে আমার বাবা মাকে নিয়ে এসব নোংরা কথা মুখে আনলি? মুখটা ছিঁড়ে ফেলি, একবারও মুখে বাঁধলো না তোর? আরে যা, চাই না তোর মতো নারীকে আমার থেকে মুক্তি চেয়েছিলি না? যা, তোকে চিরতরে মুক্তি দিলাম। সায়ন আর এক মুহূর্তও দাঁড়ালো না, অনহনিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। আয়দার এক মুহূর্ত অপেক্ষা করলো না, রুমের দরজা বন্ধ করে সেখানেই বসে বসে চোখের পানি বিসর্জন দিল। সায়ন নিজের কথা ঠিকই রেখেছে। গত 1 মাস ধরে সায়নের দেখা কোথাও পায়নি আয়দা। কলেজে আসা যাওয়ার পথে তার চোখ দুটো লুকিয়ে লুকিয়ে সায়নকে খুঁজেছে, কিন্তু দেখা মেলেনি। আজ কলেজ থেকে মনমরা হয়ে বাসায় ফেরার সময় আয়দার নজর পড়ে চায়ের দোকানে বসে থাকা আকিব, নুরাইস, ইজামের ওপর। আয়দা সাত পাঁচ চিন্তা না করে ওদের দিকে দৌড়ে গেল সেদিকে। আকিবের সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে জিজ্ঞেস করলো, উনি কোথায়? আকিব চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করল, উনি কে? সায়ান? আয়দা উপর নিচ মাথা ঝাঁকালো। আদিব তাচ্ছিল্য হেসে বলল, সায়ানকে দিয়ে তোমার কি কাজ? আরও অপমান করা বাকি রয়ে গিয়েছিল নাকি? আয়দার সাথে সাথে মাথা নিচু করে ফেলে। আয়দাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে নুরাইশ শান্ত স্বরে বলল, কাল সায়ানের বিয়ে, জানো তো? আয়দা ফট করে মাথা তুলে নুরাইজের দিকে তাকালো। তার নয়নজোড়া অশ্রুতে টইটম্বর। সায়ান বিয়ে করছে মানে? কাকে বিয়ে করছে? আয়দার সিক্ত নয়ন দেখে বড্ড মায়া লাগলো ইজামের। সে আফসোসের স্বরে বলল, তুমি সায়নের মতো ছেলেকে হাতছাড়া করে সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছ আয়দা। সায়নের মতো ছেলে তোমার পেছনে কুকুরের মতো পড়েছিল শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য। যখন যা বলেছ তাই করেছে। যে জায়গায় সায়নী হাসান নিজের বাপের কথায় কোনোদিন কান দেয়নি, তুমি একটা কিছু বললে সাথে সাথে সেটা পালন করেছে। আর তুমি কি না এই ছেলেটার মন এত নিষ্ঠুরভাবে ভেঙে দিলে? এখনো সময় আছে বোন, ওকে আটকাও। আয়দা নিঃশব্দে কেঁদে চলেছে, হাত দিয়ে চোখের পানি মুছে বলল, ভাইয়া, আমাকে ওনার কাছে নিয়ে চলুন। ওরা একে অপরের দিকে তাকালো। অতঃপর আকিব আয়দাকে নিয়ে এখান থেকে 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছালো একটা ফ্ল্যাটের সামনে। বাইক থামিয়ে আকিব আয়দাকে সামনের বিল্ডিং দেখিয়ে বলল, দোতলায় 3 নম্বর ফ্ল্যাটে সায়ান আছে। আর এই নাও চাবি, অ্যান্ড অল দ্য বেস্ট। আয়দা চাবিটা হাতে নিয়ে আকিবের কথা অনুযায়ী ফ্ল্যাটে গিয়ে পৌঁছালো। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রুমটা অন্ধকারাচ্ছন্ন। আয়দা ভয়ে ভয়ে সামনে এগিয়ে গেল। আয়দা একটা রুমে ঢুকতেই সিগারেটের উৎকট গন্ধ তার নাকে এসে ঠেকলো। আয়দা কেসে উঠল, এখানে কেন এসেছো? কথাটা বলতে বলতে রুমের লাইট জ্বালিয়ে দিল সায়ান। সায়ানের পরনে ওভারসাইজ টি শার্ট ও বাগি জিন্স। এতদিন পর সায়ানকে দেখে কলিজা মোচড় দিয়ে ওঠে তার। এতক্ষণ নাচতে নাচতে চলে এসেছে, এখন কি বলবে? আয়দা হাত নাড়িয়ে ইশারা করে বলল, আপনি নাকি কাল বিয়ে করছেন? সায়ানের কপালে ভাঁজ পড়ল। কে বলেছে আমি বিয়ে করছি? আকিব ভাইয়া। আমি বিয়ে করলে তোমার কি? দাওয়াত দেইনি তাই নিজ থেকে দাওয়াত চাইতে এসেছো? আয়দা চুপ মেরে দাঁড়িয়ে রইল। কলেজ ড্রেসটা দুহাত দিয়ে চেপে ধরেই ধীর পায়ে সায়নের দিকে এগিয়ে গেল। আকস্মিকভাবে সায়নকে নিচ থেকে জড়িয়ে ধরল। সায়ন অবাক হলো, প্রকাশ করলো না। সেভাবেই পকেটে হাত গুজে দাঁড়িয়ে রইল। সায়ন থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আয়দা সায়নকে ধরে রেখেই কান্না ভেজা চোখে সায়নের দিকে তাকালো।
সে সায়নের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে পারল না। শেষে সায়নকে ছেড়ে সামান্য পিছু হটে দোকানের লতিতে হাত দিল। সায়ন চোখ দিয়ে ইশারা করে জানতে চাইল কি। আয়দা ইশারা করে বলল, সরি, আপনাকে নিজের থেকে দূরে সরানোর জন্য কথাগুলো বলেছিলাম। আমার কথাগুলো বলা উচিত হয়নি, আমি দুঃখিত। দূরে সরাতে চেয়েছিলে, সরে গিয়েছি। এখন কি চাও, কেন এসেছো? আপনাকে ছাড়া আমার চলছে না, তাই এসেছি। কিন্তু আমার যে এখন তোমাকে আর চাই না। এক বাক্যের মাধ্যমে আয়দার হৃদয়টা ভেঙে গেল। সে মাথা নিচু করে যাওয়ার জন্য পা বাড়াতেই সায়ন ফট করে পাজা তুলে নিল। আয়দা প্রথমে হকচকিয়ে উঠল। সায়ন আয়দাকে বেডের উপর শুয়ে দিয়ে ওর উপর উঠে পড়ল। অতপর শান্ত স্বরে বলল, একবার না করতেই চলে যাচ্ছ? আর আমি যে গত 5 বছর তোমার পিছনে ঘুরলাম, সেটার বেলায় কি? আয়দা চুপ করে রইল। এখানে বলার মতো কিছুই নেই, কি বলবে সে। আয়দাকে চুপ থাকতে দেখে সায়ন ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। স্পর্শগুলো মোলায়েম থেকে বেপরোয়া হয়ে উঠতে আরম্ভ করে। প্রথমে সায়নের পাগলামিকে লাই দিলেও পর মুহূর্তেই তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আয়দা। সায়ন চোখ ইশারা করতে জানতে চাইলে কি হয়েছে। আয়দা বলল, এটা ঠিক না, আমাদের এখনো বিয়ে হয়নি। আয়দার কথা শুনে সায়ন বলল, তাহলে চলো এখনই বিয়ে করব। এখন কিভাবে? আব্বু আম্মু সবাইকে আগে জানাতে হবে। আব্বু আম্মু যাক ভার্মে, দরকার পড়লে তাদের জন্য নাতি নাতনি নিয়ে যাব ডজনখানেক। তবুও আমি এখনই বিয়ে করব। শায়ন আকিবকে কল করতেই আকিব, নুরাইস, ইজাম, কাজী ও উকিল নিয়ে হাজির হয়। সবশেষে অবশেষে বিয়ে হয়ে গেল শায়নী হোসেন ও আয়দা হাসানের। পূর্ণতা পেল শায়নের এত বছরের ভালোবাসা। বাসর ঘরে শায়নের একটা টি শার্ট ও ট্রাউজার পরে বসে আছে আয়দা। ভয়ে ও খুশির মিশেলে হৃদয় ধুকপুক ধুকপুক করছে। আয়দা হাজারো ভাবনার মাঝেই শায়ন ঝড়ের বেগে এসে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। বেচারিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে শায়ন তার তুলতুলে অধর নিজের দখলে নিয়ে নিয়েছে। প্রায় 5 মিনিট পর শায়ন ঠোঁট ছাড়তেই আয়দা জোরে জোরে শ্বাস নিতে থাকলো। শায়ন এক পলক আয়দার দিকে তাকিয়ে তার মুখটা আয়দার গলায় ডুবিয়ে দিল। আয়দা আবেশে শায়নের চুল টেনে ধরল। শায়নের অবাধ্য ঠোঁটজোড়া অবাধে আয়দার সারা শরীরে বিচরণ করল। ঘর জুড়ে শুধু শোনা গেল ওদের নিঃশ্বাসের ভারী শব্দ। সমাপ্ত।